আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, মধ্যপ্রাচ্যের যে প্রলয়ঙ্করী যুদ্ধ, যে যুদ্ধ সারা পৃথিবীকে আতঙ্কগ্রস্ত করে তুলেছিল এবং এ যুদ্ধের প্রতিক্রিয়াতে যা তৈরি হয়েছিল একটি বিশ্বযুদ্ধ এবং একটি তৃতীয় বিশ্বযুদ্ধ, যে সম্ভাবনা তৈরি হয়েছিল, যে আতঙ্ক তৈরি হয়েছিল, সেটি আপাতত নেই। আমেরিকা এবং ইরান একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে, সমঝোতামূলক যুদ্ধ বন্ধের চুক্তি, পার্মানেন্ট চুক্তির কয়েকটি ধাপ আছে। প্রাথমিক ধাপটি শুরু হয়ে গেছে সঙ্গে সঙ্গে। তো এই যে পৃথিবী একটা ভয়াবহ যুদ্ধ থেকে রক্ষা পেল, আল্লাহ আমাদের সহযোগিতা করলেন, পৃথিবীবাসীকে রক্ষা করলেন এবং এর ফলে বাংলাদেশের মতো দরিদ্র রাষ্ট্র তারা বেঁচে গেল। আমাদের ফুয়েল ক্রাইসিস, মধ্যপ্রাচ্যে আমাদের শ্রমিক সংকট, শ্রমিক পাঠানো, আমাদের এক্সপোর্ট, আমেরিকার ইকোনমি ধসে পড়ার কারণে আমাদের এক্সপোর্ট যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছিল, সেই জায়গা থেকে আমরা আবার রিগেইন করতে যাচ্ছি। বাংলাদেশ খুব দ্রুত নতুন কর্মসংস্থান শুরু হবে। ইরান পুনর্গঠন করা থেকে শুরু করে মধ্যপ্রাচ্য পুনর্গঠনে প্রচুর পরিমাণ শ্রমিক দরকার হবে এবং আমাদের সেখানে অ্যাটলিস্ট নতুন করে আরও 20 থেকে 25 লাখ লোকের কর্মসংস্থান হবে। অন্যদিকে আমেরিকাও এখন আর আগের মতো দাম্ভিকতা দেখাবে না। তারা লিবারেল হবে, অনেক বেশি লিবারেল হবে। তাদের বায়াররা, তাদের সবাই, তাদের অ্যাডমিনিস্ট্রেশন সেই লিবারেল একটা অবস্থার মধ্যে আমেরিকার সঙ্গে আমাদের যে কোঅপারেশন, ব্যবসা বাণিজ্য, সেটা বাড়তে থাকবে, এটা মনে হচ্ছে। আর মনে হওয়ার কারণে সবার আগে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর গুজার করছি, বলছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফিহি। দোয়া করছি, আল্লাহ তুমি এই পৃথিবীকে রক্ষা করো, এই পৃথিবীকে রক্ষা করো, মুসলমানদেরকে রক্ষা করো, পৃথিবীর সমস্ত বিশ্বাসী, সে যে ধর্মের হোক, আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো। এই পৃথিবীর যত ভালো মানুষ যারা হয়তো হেদায়েতের পথে আছে, আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো এবং একটা যুদ্ধমুক্ত পৃথিবী দাও আমাদেরকে, আমাদের যে জেনারেশন, আমাদের পরবর্তী জেনারেশন, আরও কিয়ামত পর্যন্ত যারা থাকবে, আল্লাহ তোমার নাম যারা নেয়, আল্লাহ তুমি তাদেরকে নিরাপদ রাখো, এই দোয়া করছি। এই যুদ্ধ যখন শুরু হলো, পৃথিবীর সব মানুষ যারা ধর্মকর্ম করেন, ইসলাম ধর্মে বিশ্বাসী, তারা মোরললেস শিয়া সুন্নি বিভেদ ভুলে গিয়ে সবাই দোয়া করেছে আমেরিকার জন্য, ইরানের জন্য, এবং ইসরায়েল এবং আমেরিকার জন্য সবাই অভিসম্পাত করেছে। আর যারা ইতিহাস জানেন তারা সবাই বলেছে এই যুদ্ধে আমেরিকা পরাজিত হবে। এবং যারা এই সমস্ত কথাবার্তা বলেছেন, আমি ক্ষুদ্র মানুষ, কিন্তু তারপরেও আমি এই কথাগুলো বলেছি। ইরান নিয়ে আমার যে পড়াশোনা, সেই পড়াশোনাতে যখন ইরানের প্রথম ডাইনেস্টি শুরু হলো, প্রথমত এখানে একটা সভ্যতা তৈরি হয়েছে। আপনারা জানেন যে ব্যাবিলন সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, আশেরীয় সভ্যতা, এই সভ্যতাগুলো এমন একটা সময় তৈরি হয়েছে যখন আসলে ইতিহাস লেখা হয়নি। তখন থেকে এই সভ্যতাগুলো তৈরি হয়েছে এবং সেই সভ্যতার সঙ্গে সঙ্গে কন্টেম্পোরারি, ব্যাবিলন, আশিরীয় এবং যাকে বলা হয় সেমেটিক জাতিগোষ্ঠীর গঠন এবং সভ্যতা, এই সবই কিন্তু ইরান কেন্দ্রিক। এর বাইরে যেমন প্রাচীন যখনই রাজত্ব শুরু হয়েছে, তখন একটা গ্লোবাল আপার ইজিপ্ট এবং লোয়ার ইজিপ্ট এবং উত্তর আফ্রিকা, লিবিয়া, আবিসিনিয়া, এসব এলাকা নিয়ে ইজিপ্ট মিশরীয় সভ্যতা, আর সিরিয়া, তারপর ইয়ামেন, এরপর ইরাক, এরপর কুয়েত, এরপর পশ্চিম তীর, গাজা, জেরুজালেম, নাবলুস, নুফুত, হাইল, এই পুরো যে একটা রেজিয়ন রয়েছে, এটিকে বলা হয় বালাদে শাম, শাম রাজত্বের অধীনে একটা এলাকা। এবং এখানে পারস্য সাহিত্য, পারস্য কৃষ্টি এবং কালচারের অধীন অনেকগুলো ভাষা তৈরি হয়েছে।
হয়েছে। তার মধ্যে সেমিটিক ভাষা, হিব্রু ভাষা, ফার্সি ভাষা, আরবি ভাষা। তো এই যে সভ্যতা, সেই সভ্যতা কন্টেম্পোরারি আরেকটি সভ্যতা ছিল, সেটা হলো ইজিপশিয়ান, যাকে বলা সিভিলাইজেশন। আর এদিকে ধরেন পাক ভারতে মহেঞ্জোদারো এবং হরপ্পা সভ্যতা। আর ইউরোপে তখন শুরু হয়েছিল আর্য সভ্যতা। এই তো পৃথিবীর ইতিহাস। সেখান থেকে আসলো, চীন দেশে আসলো ফার্স্ট কিং শি হুয়ানটি। পুরো মধ্যপ্রাচ্যে প্রথম সম্রাট সারগন দ্য গ্রেট। এই শুরু হলো রাজনীতির ইতিহাস, শি হুয়ানটি, সারগন দ্য গ্রেট। আর ইউরোপে এবং ভারতে ঠিক ওইরকম রাজাদের ইতিহাস গল্প সাহিত্যে পাওয়া যায়, যেটা অডিসি, ইলিয়াড এবং রামায়ণ এবং মহাভারতে। কিন্তু ওই সমসাময়িক কালে, অর্থাৎ যখন সারগন দ্য গ্রেট ছিল, শি হুয়ানটি ছিল, ঠিক ওই সময়টাতে ভারতের যে রাজত্ব এবং রাজনীতি বা ইউরোপের রাজত্ব বা রাজনীতি, তার কোনো লিখিত ইতিহাস নেই, কিন্তু ওদের ইতিহাস আছে। পারস্যের ইতিহাস প্রথম আমরা যেটা জানতে পারি সেটা হলো হিরোডোটাসের লেখার মাধ্যমে, এবং দ্যাট ওয়াজ ইন্ট্রোডিউস বাই যাকে বলা হয় সাইরাস দ্য গ্রেট, যাকে দ্বিতীয় সাইরাস বলা হয়। তো সাইরাস দ্য গ্রেট খ্রিস্টের জন্মের 550 বছর আগে তার আবির্ভাব হয়, মানে আজ থেকে 2500 বছর আগে বা 2600 বছর আগে। তো তখন থেকে এই জাতিটি আজকে পর্যন্ত অজেয়। তখন থেকে এই জাতিটি ইতিহাসের অন্তত মোর দ্যান 1000 ইয়ার্স, 1000 বছর ধরে কখনো টানা, কখনো বিভিন্ন শেইবে সারা পৃথিবী ডমিনেট করেছে। ইউরোপ ডমিনেট করেছে, আমেরিকা ডমিনেট করেছে, তারা অটোম্যান সম্রাটকে ডমিনেট করেছে, মধ্যপ্রাচ্য ডমিনেট করেছে। ফলে ওদের রক্তের মধ্যে একটা রাজস্বিকতা আছে, ওদের রক্তের মধ্যে একটা কৌশল আছে, ওদের রক্তের মধ্যে একটা সাহস আছে, ওদের রক্তের মধ্যে শাসন করার অনুপম যোগ্যতা রয়েছে, ওদের রক্তের মধ্যে ডিপ্লোম্যাসি, কূটনীতি করার যোগ্যতা রয়েছে। মহাবিপদের মধ্যে তারা হাসতে পারে। আপনি দেখুন, এই যে যুদ্ধ হলো, এই পুরো যুদ্ধের সময়টাতে তারা কত কিছু হারালো, তাদের অল বিগ জেনারেল হারালো, কিন্তু ওদের পররাষ্ট্রমন্ত্রী, তার মুখের হাসি আপনি থামাতে পেরেছেন? একেবারে শেষ সময় পর্যন্ত ওদের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কিংবা তার পুত্র মোস্তফা খামেনি, আপনি তাদের বক্তব্য বন্ধ করতে পেরেছেন? সেখানে এই যুদ্ধের সময় বেঈমান কাফের মুনাফিক তৈরি করার চেষ্টা করা হয়েছে, মীর জাফর তৈরি করার চেষ্টা করা হয়েছে, হয়নি। বিকজ কিছু জাতি রয়েছে, কিছু রক্ত রয়েছে, কিছু ভূমি রয়েছে যারা মীর জাফর কখনো তৈরি করে না। নেভার এভার তারা কখনো মীর জাফর তৈরি করে না। সেখানে অনেক মোসাদের এজেন্ট আছে, তারা ধরা পড়ে, তারা কখনো মীর জাফরের মতো, মোশতাকের মতো রাষ্ট্র ক্ষমতায় বসতে পারে না। ওখানে যারাই আসে, সেটা ইভেন রেজা শাহ পাহলভীর মতো লোকও যখন আসে, তাদের প্রথম থাকে ইরানিয়ান ডাইনেস্টি, ইরানিয়ান জাতীয়তাবাদ। তো এই জাতিকে আসলে কেউ দাবিয়ে রাখতে পারে না। অন্যদিকে সেই তুলনায় যদি আপনি আমেরিকার ইতিহাস ধরেন, অ্যাজ এ স্টুডেন্ট অফ হিস্ট্রি, অ্যাজ এ স্টুডেন্ট অফ ফিলসফি, পলিটিক্যাল ফিলসফি, তো সেই দিক থেকে আসলে আমেরিকার যে ইতিহাস, সেই ইতিহাসটা তারা আসলে একটা সুযোগ পেয়ে গেছে, প্রকৃতির একটা সুযোগ। দ্য জিওগ্রাফি, দ্য ওয়ার্ল্ড পলিটিক্স, দ্য এনভায়রনমেন্ট, সব মিলিয়ে তারা একটা সুযোগ পেয়েছে। সেই সুযোগের সদ্ব্যবহার করে তারা এখনও পর্যন্ত লিজেন্ডারি, মানে তাদের সৃষ্টি থেকে এখন পর্যন্ত তাদের নিজের দেশে ওয়াশিংটন তৈরি হয়েছে, তাদের নিজের দেশে জন এফ কেনেডি, আব্রাহাম লিঙ্কন তৈরি হয়েছে, অনলি ফর দেয়ার টেরিটরি। কিন্তু বাকি দুনিয়ার জন্য উদাহরণ তৈরি করার মতো তাদের একজন সম্রাট দারায়ুস, তাদের একজন সম্রাট জাকশেস, তাদের একজন সম্রাট যাকে বলা হয় সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট, তাদের মধ্যে ফ্রান্সের সম্রাট শার্লিমেন, তাদের মধ্যে এলিজাবেথ, প্রথম এলিজাবেথ, এরকম একজন বিশ্ব মানব আমেরিকার ইতিহাসে তৈরি হয়নি, যে কিনা তাদের ভূখণ্ডের বাইরে গিয়ে পৃথিবীর জন্য কিছু একটা করেছেন। কিন্তু আপনি যদি নেপোলিয়নকে ধরেন, জুলিয়াস সিজারকে ধরেন,
আপনি যদি হানিবলকে ধরেন, আপনি যদি ওই যে পারস্যের যাদের নাম বললাম তাদের ধরেন, ইবনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাতে, তার জন্মের সময়টাতে যিনি পারস্য সম্রাট ছিলেন নাওশেরওয়া, কিংবা পারস্যের অন্যান্য যে সকল মহামানব ছিলেন, তারা শুধুমাত্র পারস্যের জন্য করেনি, দুনিয়ার জন্য করেছেন, সারা ওয়ার্ল্ডের জন্য করেছেন। তো যে জাতি হাজার হাজার বছর ধরে পৃথিবীর জন্য কাজ করে, পৃথিবীর উন্নয়ন ঘটায়, নিজের জাতির উন্নয়ন ঘটায়, দেশের উন্নয়ন ঘটায়, সে জাতিকে কখনই কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে, কোনো হাইব্রিড নেশন দিয়ে কখনই তাদেরকে দমন করা যায় না। এই আমার ইতিহাসের জ্ঞান, এই জ্ঞান থেকে আমি একেবারে শতভাগ নিশ্চিত ছিলাম যে এখানে ইরান জয়লাভ করবে। ইরান জয়লাভ করেছে, এবং ইরানের উপরে সেই 1979 সন থেকে এখন পর্যন্ত যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টিম রোলার চলেছে, যে ক্ষয়ক্ষতি হয়েছে এই যুদ্ধের ফলে, ইরান সব কিছু সুদে আসলে আদায় করে নিয়েছে, এবং আগামীতে তার পরাশক্তি হওয়া এবং সব কিছু আদায় করে নেওয়া যে সময়ের বিষয়। এই জাতি আবার ঘুরে দাঁড়িয়েছে। এর থেকে যেটি হয় যে আসলে কখনো কখনো সাহস দেখানোটা মানুষের জন্য ফরজে আইন। কোনো কোনো জাতির জন্য কখনো কখনো যুদ্ধ করাটা তার অস্তিত্বের জন্য প্রয়োজন, কখনো মাথা উঁচু করে দাঁড়াতে হয়। কিন্তু সেইগুলো করার আগে ইরানের মতো বুদ্ধি, যোগ্যতা, প্রজ্ঞা, কৌশল অবলম্বন করতে হয়। তারা 1979 সন থেকে একেবারে 2025 সন পর্যন্ত ধৈর্য ধারণ করেছে। তারা কন্টিনিউয়াসলি যুদ্ধ করেছে, আমেরিকার মদতে ইরানের সাথে যুদ্ধ করেছে, ইরাকের সাথে যুদ্ধ করেছে, আমেরিকার মদতে তারা যাকে বলা হয় এই সৌদি আরব, কাতার, দুবাই, এদের অর্থনৈতিক যুদ্ধ করেছে এদের সঙ্গে। তাদের পাড়া প্রতিবেশী যারা আছে, পার্শ্ববর্তী রাষ্ট্র, সবাইকে তাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে। এই সব কিছুর বিরুদ্ধে আত্মমর্যাদা রেখে, ধৈর্য ধারণ করে, মাথা ঠান্ডা রেখে তারা যে সামরিক প্রযুক্তিতে যেভাবে এগিয়েছে, যেভাবে তাদের বাহিনীকে ইফেক্টিভ করে ফেলেছে, যেভাবে তারা প্রক্সি ওয়ার, যুদ্ধ চালানোর জন্য পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে শক্তিশালী অনেকগুলো সশস্ত্র গ্রুপ তারা তৈরি করে ফেলেছে, হিজবুল্লাহর মতো প্রতিষ্ঠান তারা তৈরি করে ফেলেছে, হুতিদের মতো প্রতিষ্ঠান তৈরি করে ফেলেছে, হামাসের মতো প্রতিষ্ঠান তারা তৈরি করে ফেলেছে। এরকম আমেরিকা পারেনি। আমেরিকা পারেনি। না পেরে তারা শুধুমাত্র তাদের যে রেগুলার ফোর্স, এই রেগুলার ফোর্স দিয়ে যে যুদ্ধ, এটা 15 দিন চলতে পারে, কিন্তু লং রানে গেরিলা যুদ্ধ করার জন্য আপনার যে বাহিনী লাগে, কনভেনশনাল বাহিনীর বাইরে চলে যেতে হয়। এটা আমরা ভিয়েতনাম যুদ্ধে দেখেছি, এটি আমরা সেই কিউবার যুদ্ধে দেখেছি, অ্যাঙ্গোলার যুদ্ধে দেখেছি। তো সেক্ষেত্রে এই যে কনভেনশনাল যে যুদ্ধ রয়েছে, তার বাইরে গিয়ে নন কনভেনশনাল যুদ্ধ চালানোর জন্য যে সক্ষমতা, যেটা ইরান তৈরি করে ফেলেছে, এবং সেটা যদি আমেরিকার তো ভাগ্য ভালো যদি সেই যুদ্ধে তারা যেত, যে দুর্ভোগ দুর্দশায় তারা আফগানিস্তানে পড়েছিল, তার সে 100 গুণ দুর্ভোগ দুর্দশা নিয়ে তাদেরকে ইরান থেকে আসতে হতো। আমেরিকাকে আল্লাহ সেভ করেছেন, ইরানকে সেভ করেছেন, বিশ্ববাসীকে সেভ করেছেন। আল্লাহর কাছে প্রার্থনা, আল্লাহ এই যুদ্ধের ফলে ওদের যা ক্ষয়ক্ষতি হয়েছে এগুলো কাটিয়ে দিন। আর তার সঙ্গে সঙ্গে আমাদের ক্ষতি হয়েছে, ইউক্রেনের যুদ্ধ এবং আমেরিকার যুদ্ধ আমাদের অনেক সর্বনাশ করে ফেলেছে, আমাদের ব্যবসা বাণিজ্যের 12টা বেজে গেছে। এই যে পরিবর্তিত বিশ্ব, পরিবর্তিত পরিস্থিতি, এখান থেকে আমাদের দেশের স্বার্থ আদায় করা, স্বার্থ সংরক্ষণ করা, এবং এই সুযোগটি, যুদ্ধোত্তর একটি পৃথিবীতে যে সুযোগ তৈরি হয়েছে, এই সুযোগটি কাজে লাগানোর জন্য যে দক্ষ অভিজ্ঞ লোকজন রয়েছেন, কেউ হয়তো দেশে আছেন, কেউ হয়তো দেশের বাইরে আছেন, কেউ হয়তো অন্য দেশে আছেন, সবাই যৌথভাবে আমরা সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, রাজনৈতিক দলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, রাজনৈতিক বিভেদ ভুলিয়ে এই সুযোগটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, 1 থেকে 1.5 বছরের মধ্যে বাংলাদেশ বুমিং হয়ে যাবে, আনবিলিভেবলি বুমিং হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।